সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। মারা গেছে না? মারা গেছে তো মনে হয় 5 তারিখ না 6 তারিখে জানি মারা গেছে। খালেদা জিয়াকে নিয়ে বিএনপির সমস্ত নাটকীয়তা ব্যর্থ। কিছুক্ষণ আগে হাসপাতালের ভিতর থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের সামনে দাঁড়াতেই আবেগ সামলাতে পারেনি তিনি। একাধিকবার চোখ মুছতে দেখা যায়, কথা বলতে গিয়ে কণ্ঠ বারবার ভেঙে যায়। আমি বারবার বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার প্রাপ্য ডিগনিফাইং এন্ড অফ লাইফ। এবং এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা সকালে স্ক্রিনে চলে যাই। চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চাইলে এই চিকিৎসক বলেছেন, স্বাভাবিকভাবেই অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না। তার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। স্বাভাবিকভাবে ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থান অত্যন্ত জটিল এবং একটা সংকটময় মুহূর্ত পার করছেন। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এফআরকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, দেশি বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন। তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন। সেই মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে ডাক্তার জুবাইদা রহমান আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা এবং বাংলাদেশের চিকিৎসকরা মেডিকেল বোর্ডের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দায়িত্ব পালন করছেন, তাদের সাথে উনিও মেডিকেল বোর্ডে ছিলেন। 17 বছর পর গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মাকে দেখতে যান তিনি। 2 ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত 11:58 তিনি হাসপাতাল ছাড়েন। গত 23 নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। আমি বারবার বলেছি খালেদা জিয়ার এই মৃত্যু নাটক শেষ করা আবশ্যক। কারণ খালেদা জিয়া শুধুমাত্র তারেক রহমানের মা নয়, খালেদা জিয়া আমাদের নেত্রী। খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব, কয়েকবারের প্রধানমন্ত্রী। উনি জীবনে অনেক কষ্ট করেছেন। ওনার ডিগনিফাইং এন্ড অফ লাইফ আমরা দেখতে চাই। ডিগনিফাইং আমাদের সবাইকে মরতে হবে। এখন তারেক রহমানের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সে সমাবেশে যুক্ত হয়েছে, ভাষণ দিয়েছে। তার আবার কি মেটিকুলাস প্ল্যান কে জানে, তাও আমরা ইঙ্গিত পেলাম। হি হ্যাজ এ প্ল্যান। তারপরে সেই হাতির কবরেও গেছে। ইলেকশন কমিশনের নির্বাচনের জন্য সে তার প্রার্থীতা এখন জাস্ট আনুষ্ঠানিকতা বাকি আছে কিছু। ন্যাশনাল আইডিও করেছে। এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে, সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছে। কারণ ভেন্টিলেটরটা জাস্ট অফ করে এটি হচ্ছে। তো সেটা একদম সর্বশেষ লেটেস্ট ডেভেলপমেন্ট আপনাদের কাছে আসবে। আশা করি 24 ঘন্টা পার হবে না, কারণ এটাই লাস্ট লেগ। তবে আজকে আরেকটি বিষয়টা শেষ করবো। খালেদা জিয়া আশা করি ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবেন। ওনার জন্য আমরা সবাই দোয়া করবো যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তবে কিছু লোক, কিছু কমেন্ট দেখেছি, ওরা বলেছে জিয়া রহমানের মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এর আগে যখন আমাদের শেরে বাংলা মারা গিয়েছিলেন, আমাদের পিতারা বলেছিলেন যে তাদের ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছে। শেরে বাংলার সেই জানাজার রেকর্ড ভেঙেছিল জিয়া রহমানের জানাজা, এবং আমি সেটা দেখেছিলাম, ছোট ছিলাম, দেখেছিলাম। এরপর আমরা গোলাম আজমের জানাজা মানুষ হতে দেখেছি অনেক, বুঝে বললাম আমরা সবাই। কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে কি বলে জানেন, যে জাতির পিতা বঙ্গবন্ধুর জানা যায় নাকি গুটি কয়েক মানুষ হচ্ছে। যেই লোকের আহ্বানে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই লোকের জানাজা কেন কয়েকজন মানুষ হয়েছিল জানেন? কারণ তখন যার লাশ নিয়ে যাওয়া হয়েছিল না টঙ্গিবাড়িতে, সেই লাশটা ছিল শুধুমাত্র তার। কখনো প্রশ্ন করেছেন যে কেন তার পরিবারের সবাইকে ঢাকায় এবং তাকে টঙ্গিপাড়া কবরস্থ করা হয়েছে কেন? কারণ প্রথমত তার এলাকার মানুষের ভেতরে একটি তীব্র ঘৃণার সৃষ্টি যাতে না হয়, তার জন্য একের পর এক তার পরিবারের লাশগুলো টঙ্গিপাড়ায় নামানো হয়নি। তার টঙ্গিপাড়ার মানুষ এত বেঈমান নয়, বঙ্গবন্ধুর পরিবারের সবার লাশ একে একে নামাবে আর তারা জীবন দিয়ে দেবে।
সেখানে আর্মি চুপি সারে এসেছিল, আর্মি ট্রাক দেখলে মানুষ এমনি ভয় পায়, শুনেছিল ঢাকায় গোলাগুলি হয়েছে, তারা ভয় ছিল, এবং সেই ফাঁকে বঙ্গবন্ধুকে সেখানে সাহিত্য করা হয়েছে। জানা যায় মানুষকে আহ্বান করা হয় নাই, এভাবে সবাইকে ঘোষণা দেওয়া হয়নি যে বঙ্গবন্ধু লাশ এসেছে। আর এই যে ওসমান হাদি বলে না, যত যার কথাই বলে, যদি আর্মি দেশে যদি এই অবস্থা 75 মতো অবস্থা থাকতো, আর আর্মি যদি এরকম ভয়ঙ্কর অবস্থা নিত, মেজর ডালিম ধমক দিচ্ছে লক্ষ্মী বাহিনীকে পর্যন্ত, এই অবস্থা যদি হতো, বাংলাদেশের মানুষ রাস্তায় নামতো এই হাদির জানাজা করতে, অন্য কারো জানাজা করতে? মোটেই না, মোটেই না। ওকে, কারণ সবাই ভয় পেয়েছে আমি বেরোলে গুলি বা বঙ্গবন্ধু লাশের সামনে গেলেই গুলি হবে। এর জন্য বঙ্গবন্ধু জানা যায় প্রথমত মানুষের কনফিউজ ছিল, দ্বিতীয়ত লাশ সব জায়গায় একসঙ্গে করে তৈরি করে নেওয়া হয়নি, আর তৃতীয়ত গুলি খাওয়া। বুঝতে হবে, প্রতিহিংসা রাজনীতি শেষ করতে হবে। ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। লেটস ফরগিভ, ফরগেট এন্ড মুভ অন করতে হবে সবাইকে। ফরগিভ, ফরগেট, মুভ অন। আর যারা ফরগিভের ভিতরে যারা কিনা সত্যি অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করবে। বঙ্গবন্ধুকে অপমান করে কেউ বড় হতে পারবে না, জিয়া রহমানকে অপমান করে বড় হতে পারবে না, মুক্তিযোদ্ধাদের অপমান করে কেউ বড় হতে পারবে না। নেতাদের সমালোচনা করেন, আমরা সবাই করবো, বঙ্গবন্ধুকে কনস্ট্রাক্টিভ সমালোচনা করেন না, জিয়া রহমানকেও করেন, অপমান করেন না। তারেক হাদির কবরে গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবরে গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবর নিয়ে অনেক নাটক হয়েছিল, এখানে তার লাশ নাই, আর না থাকলে কি, থাকুক বা না থাকলে কি, তার সন্তানরা এখানে কবর হিসেবে নিয়েছে, এটা বিএনপির একটি স্মৃতি সৌধে পরিণত হয়েছে, এটাই তো মেনে নেন না কেন? লাশ থাকুক বা না থাকলে রাজনীতি করেন কেন? জিয়া রহমানের ওখানে কবর, এটাই মাজার হিসেবে ধরে নিতে হবে। তাকে সম্মান যেমন দিয়েছে তারেক তার বাবা হিসাবে, বিএনপি নেতা হিসাবে, আমাদের শহীদ রাষ্ট্রপতি হিসাবে, বঙ্গবন্ধুর মাজারও তার জিয়ারত করা উচিত। আরে বঙ্গবন্ধুর মাজারে যা দোস্ত, সম্মান দেখে আয়, এটা তো ছোট বিরাট, এটা ছোট বিরাট। মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে গিয়েছিস, ভালো কথা, বঙ্গবন্ধুকে সম্মান দেখে। আমাকে আজকে একজন নেতা বললো যে তারেক প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, আপনার বন্ধুকে আপনি তুই তোয়াক্কা না করে আপনি করে বলেন সম্মান করেন। আমি কেন? আমি হিপোক্রেসি করতে পারি না, আমি পরিচিত আমার নিজের পরিচয়, আমাকে কোটি কোটি মানুষ চিনে আমার নিজের পরিচয়, নিজের যোগ্যতা। পিতা মাতার, দাদা দাদি, নানা নানির পরিচয় পরে আসে, তারেকের পরিচয় প্রাথমিকভাবে ওর বাবা এবং মার কাছে আসে, পার্থক্যটাই কেন? বন্ধু বন্ধু বন্ধুকে কেউ আপনি করে বল, ঘনিষ্ঠ বন্ধুকে তুই আর আদর করে তুমি। এসব নাটক বন্ধ করো সবাই, জনগণ একসাথে হও, দেশকে গড়ে তোলো, শান্তি ফিরিয়ে আনো। ডক্টর ইউনূস সরকারের অসাধারণ কৌশল, আর এই কৌশলে ধরাশয়ী হতে যাচ্ছে বিএনপি। ডক্টর ইউনূস বিএনপিকে ফাঁদে আটকে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য করছে। হ্যাঁ, এটা শাসকের কাজ এটাই। কিছু দুষ্ট চক্র রাষ্ট্রের আইন মানতে চাইবে না, সরকারের আনুগত্য করতে চাইবে না অযৌক্তিকভাবে। আর ন্যায্য কোনো বিষয় হলে তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, কিন্তু আন্দোলনও করবে না, আবার পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তখন একটা আইডিয়াল গভর্নমেন্টের কাজ হচ্ছে তাদেরকে সিস্টেমে ম্যানেজ করা, সিদ্ধান্ত মানতে বাধ্য করা। আপনারা জানেন যে সার্বভৌমত্ব দুই প্রকার, দেয়ার আর টু টাইপস অফ সভরেন্টি। ওয়ান ইজ ইন্টারনাল সভরেন্টি, অ্যানাদার ইজ এক্সটার্নাল সভরেন্টি। এক্সটার্নাল সভরেন্টি ইজ বহিঃশক্তির কাছ থেকে বাংলাদেশ মুক্ত, স্বাধীন, কোনো এক্সটার্নাল প্রেশার ছাড়া সিদ্ধান্ত নিতে পারবে। বাংলাদেশের একটা বর্ডার থাকবে, যে বর্ডার ক্রস করে চাইলেও বহিঃশক্তি ঢুকতে পারবে না একটা নিয়ম মানা ছাড়া। এটাকে বলা হয় এক্সটার্নাল সভরেন্টি। আর ইন্টারনাল সভরেন্টি হচ্ছে জনগণের উপর সরকারের, রাষ্ট্রের আইন প্রয়োগের ক্ষমতা, আরো সহজভাবে বললে বল প্রয়োগের ক্ষমতা, বাধ্য করার ক্ষমতা। এটা সরকারের মৌলিক একটা দায়িত্বের মধ্যে পড়ে। সরকার বাধ্য করবে আইন মানতে, সিদ্ধান্ত মানতে, যদি যৌক্তিক সিদ্ধান্ত হয়, আর সেই সিদ্ধান্ত অযৌক্তিক হলে জনগণ প্রতিরোধ করবে। দেখেন, বিএনপি এখন নির্বাচন চায় না। এখন বিএনপি নির্বাচন চায় না, এটা সরাসরি বলুক, সরাসরি সরকারের কোনো অযৌক্তিক সিদ্ধান্ত যদি হয়, যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন যদি অযৌক্তিক হয়, সেটা বিএনপি খোলামেলা বলবে যে আমরা মানি না। কিন্তু না, তারা বলে যে আমরা মানি, আমরা রাজি, আমরা প্রস্তুত, কিন্তু তলে তলে নির্বাচন পেছাতে চায়। এনসিপি কে দিয়ে বলাচ্ছে, কর্নেল অলিকে দিয়ে বলাচ্ছে খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে তফসিল ঘোষণা করা ঠিক হবে না। এটা বিএনপি বলাচ্ছে আমরা জানি। আবার কংগ্রেস নামের একটা দলের মাধ্যমে রিট আবেদন করায় নির্বাচনের কার্যক্রম স্থগিত করাতে। এরকম নানান নাটক চলছে, আমরা তো দেখছি। তো দর্শক, এই জায়গায় ডক্টর ইউনূস সরকারকে মাস্ট কৌশলী হতে হবে যে বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়। দিন শেষে হবেও সেটা, বিএনপি নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে, সরকারের সিদ্ধান্ত মেনে নিবে। অ্যাজ ইট ইজ ডাকসুতে ছাত্রদল দফায় 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 বিরোধিতা করেছিল, যে না আমরা ডাকসু মানি না, সময় হয়নি, পরিবেশ পরিষদ কোথায়, শিবির প্রোগ্রামে বা ভিসির আমন্ত্রণে গিয়েছে, এই কারণে তারা মিটিং থেকে বের হয়ে যায়, অমুক তমুক কত কিছু। কিন্তু শেষে কি হয়েছে বলেন তো? ডাকসু নির্বাচন হয়েছে এবং শিবির জিতেছে, এবং সেটা ছাত্রদল চোরের মতো, পরাজিত শক্তির মতো মেনে নিয়ে, বিশ্ববিদ্যালয় শিবিরের সুপ্রিমেসি, ডাকসুকে মেনে নিয়ে চলতে হচ্ছে। এবং ছাত্রদল অনেক নেতা ধৈর্য হয়ে গেছে, অনেকের উত্থান হয়েছে অবশ্য।
এবং চুপচাপ, কিছু করার নেই। ফেসবুকে দু একটা পোস্ট দেওয়া ছাড়া বাস্তবিক পক্ষে ছাত্র দলের কোনো রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শুনে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে যাবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার রাখার সাথে একমত। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।